সুপার সানডে এশিয়া কাপের গ্র্যান্ড ফিনালে ভারতের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। এই ফাইনালকে নিয়ে কথা বলতে আমার সাথে যোগ হচ্ছেন শেখ আশিক। আশিক, কালকে ভারত এবং পাকিস্তান হাই ভোল্টেজ ম্যাচ, তো এই ম্যাচে আসলে পাকিস্তানের জয়ের সম্ভাবনা কতটুকু থাকবে, যেহেতু ভারত আউটস্ট্যান্ডিং ক্রিকেট খেলছে এই টুর্নামেন্টে? ম্যাচটা যখন ফাইনাল এবং ভারত পাকিস্তান, তখন কারোরই জয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। আপনি বলতে পারেন যে ভারত আসলে নামে ভারে কিংবা পারফরমেন্সের বিচারে অনেক এগিয়ে, এশিয়ার মধ্যে সবার চেয়ে এগিয়ে, কিন্তু ম্যাচ তো একটাই এবং সেটা ফাইনাল। এবং একই সাথে ভারতের কাছে কিন্তু প্রত্যাশার চাপটাও আছে, ভক্ত থেকে শুরু করে সারা ওয়ার্ল্ডের যারা ক্রিকেট প্রেমী আছে তাদের কাছে ভারতের যেমন প্রত্যাশার চাপটা বেশি, একই সঙ্গে ভারতীয়দেরও প্রত্যাশার চাপটা বেশি। এবং সেই চাপটা যদি আসলেই চাপ হয়ে দেখা দেয়, সেক্ষেত্রে ভিন্ন কিছু ঘটেও যেতে পারে। কারণ পাকিস্তানের মধ্যে যে সুপ্ত যে আগুনটা, ওটা যদি জ্বলে যায়, তাহলে কিন্তু যে কোনো কিছু আসলে ঘটে যেতে পারে। যদিও ভারত এগিয়ে, তারপরেও পাকিস্তানের সম্ভাবনা একদমই উড়িয়ে দেওয়ার সুযোগ নেই। শেখ আশিক, এই ফাইনালটা বাংলাদেশের খেলার কথা ছিল, যেভাবে তারা পাকিস্তানের অ্যাগেনস্টে হেরে গেছে। তো বাংলাদেশের যারা ক্রিকেট ফ্যান আছে, তারা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচে কাকে সাপোর্ট করবে বলে আপনি মনে করছেন? সাপোর্টের কথা বলছেন, ভারত নিয়ে বাংলাদেশে একটা আলাপ হয়, ক্রিকেট ফ্যান বলি, ফুটবল ফ্যান বলি, এদের মধ্যে একটা আলাপ হয়, 90% ফ্যানের মধ্যে একটা আলাপ হয়। সেটা হচ্ছে, যদি ভারতের বিপক্ষে কলা গাছও খেলে, আমরা কলা গাছের সাপোর্ট করব। আর আরও একটা প্রবাদ আছে, সেটা হচ্ছে পৃথিবীর যেখানেই ভারত হারবে সেখানেই ওই দিন ঈদ আনন্দ। তো বোঝাই যাচ্ছে আসলে বাংলাদেশের 80 থেকে 90% মানুষ আসলে পাকিস্তানের সাপোর্ট করবে। অনেকেই বলতে পারেন যে রাজনৈতিক কারণে। আমি অনেক রাজনৈতিক ব্যক্তিত্বকেও দেখেছি যারা আসলে রাজনৈতিকভাবে পাকিস্তানের বিপক্ষে কিন্তু ক্রিকেটে পাকিস্তান সাপোর্ট করে। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে অন্তত 60-70% মানুষ আসলে পাকিস্তানের সাপোর্ট করবে, আমার কাছে যেটা মনে হচ্ছে। শেখ আশিক, আমি 2023 সালে ফিরে যেতে চাই। ওডিআই বিশ্বকাপের ফাইনাল ভারত অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছিল এবং আমরা দেখেছি যে বাংলাদেশের অনেক ক্রিকেট সমর্থক বা ক্রিকেট ফ্যান, তারা কিন্তু ভারতের যে হেরে গিয়েছিল সেই হারটাকে উদযাপন করেছে। ফাইনালের কথা বলছেন, ওই ফাইনালের পর অস্ট্রেলিয়া ট্রফি নিয়ে দেশে চলে গেল, এরপর ক্লাস শুরু হলো বাংলাদেশ আর ইন্ডিয়া। মাঝখানে অস্ট্রেলিয়ার সাথে কোনো সম্পর্ক নেই, মূল যা চললো চালাচালি, সীমান্তে সমস্যা শুরু হলো এবং ট্রল হলো, সোশ্যাল সাইটে শুরু হলো, ইভেন কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যেও ক্ল্যাশ শুরু হলো। ইন্ডিয়ান কিছু কন্টেন্ট ক্রিয়েটর যারা ওই সময় বাংলাদেশ নিয়ে বাজে মন্তব্য করেছিল, বাংলাদেশে যারা সাইবার এক্সপার্ট তাদের পেজ হ্যাক করলো, এ ধরনের অসংখ্য ঘটনা ঘটেছে। এবং ওই সময় থেকে সম্পর্কটা আসলে আরও বেশি খারাপ হয়েছে। কারণ ওই যে একটাই ভারতীয়দের কথা ছিল, কেন ওরা আমাদের প্রতিবেশী হয়ে কেন অস্ট্রেলিয়ার জয়ে উল্লাস করবে, ওরা আমাদের জয়ে উল্লাস করবে। কিন্তু বাংলাদেশিদের কথা হচ্ছে, আমরা ভারতকে সাপোর্ট করব না, ভারতের বিপক্ষে কলা গাছ দাঁড়ালে আমরা সেই কলা গাছকেই সাপোর্ট করব। তো সেই জায়গা থেকে আসলে সম্পর্কটা খারাপ হয় এবং আগে থেকেই এইটা চলে আসছে। এটা শুরুটা হচ্ছে সম্ভবত সবচেয়ে বেশি যেটা যখন হয়েছে 2015 বিশ্বকাপে, যখন বাংলাদেশ ভারত ম্যাচ ছিল, ওই ম্যাচে হচ্ছে কন্ট্রোভার্সিয়াল কিছু ডিসিশন ছিল। রোহিত শর্মার একটা আউট নিয়েছিল, এমন বেশ কিছু বাউন্ডারিতে পাড়া লাগার পরেও ক্যাচ নেওয়ার পরেও সেটা আবার মাহমুদুল্লাহর একটা আউট হয়নি, নো বল হয়, সেই নো বলটা কাউন্ট হয়নি। মোটামুটি ওই সময় থেকে ভারত বাংলাদেশ দর্শকদের মধ্যে ক্ল্যাশ শুরু হয় এবং এরপর থেকে বাংলাদেশি সমর্থকরা ভারতের বিপক্ষে যেই খেলুক তাকেই সাপোর্ট, এবং ভারতের হারটাকে মনে হয় উদযাপন ওই যে বলে যে পৃথিবীর যেখানে ভারত হেরে যাক, ওদিন ঈদ আনন্দ নেমে আসে সারা পৃথিবীতে। আশিক, এখন পাকিস্তান ইন্ডিয়া ম্যাচে ফিরে আসি। পাকিস্তানকে যদি ফাইনাল জিততে হয়, ভাইটাল রোলটা আসলে কাকে প্লে করতে হবে? আপনি কি মনে করছেন যে পাকিস্তানের গেম চেঞ্জার আসলে সুপার সানডেতে কে হতে পারে? পাকিস্তানের গেম চেঞ্জার হতে হবে শাহিন আফ্রিদিকে, টার্গেট করতে হবে অভিষেক শর্মাকে। কারণ দেখেন যে এই টুর্নামেন্টে এখন পর্যন্ত 6টা ম্যাচ খেলে 309 রান করেছে অভিষেক শর্মা। একমাত্র ক্রিকেটার যার অ্যাভারেজ, এখন পর্যন্ত যারা টিকে আছে তাদের মধ্যে একমাত্র ক্রিকেটার যার স্ট্রাইক রেট 200-র উপরে, একমাত্র ক্রিকেটার যার অ্যাভারেজ 50-এর উপরে, এবং 3টি হাফ সেঞ্চুরি রয়েছে। হাফ সেঞ্চুরি 6 ইনিংসে, বুঝতেই পারছেন 2 ইনিংস খেললে একটা তার হাফ সেঞ্চুরি আছে, অন্য ইনিংসেও অনেক রান। তো সেই ক্ষেত্রে অভিষেক শর্মাকে আটকে দিতে পারলে, আপনি বাংলাদেশের ম্যাচের কথা যদি চিন্তা করেন, বাংলাদেশের ম্যাচে জাকির আলী অনেক অভিষেকের একটা ক্যাচ মিস করেছিল এবং সেই ছিল সর্বোচ্চ স্কোরার ওই ম্যাচে। তো অভিষেককে আটকে দিতে পারলেই হচ্ছে অনেক বেশি এগিয়ে যাবে। এবং শাহিন আফ্রিদি হয়তো বা ভারতের বিপক্ষে উইকেট পাননি, শাহিন আফ্রিদি যে লেভেলের বলার এবং যেমন বল করে থাকেন, সেটা আসলে তাকেই গেম চেঞ্জারের রোল নিতে হবে, যেহেতু ভারত একটা ব্যাটিং নির্ভর টিম, যদিও তাদের বোলিং সাইডও ভালো। এক্ষেত্রে কি পাকিস্তান তানজিম সাকিবের বোলিং থেকে কিছু নিতে পারে কিনা? যেহেতু আমরা দেখেছি যে
অভিষেক শর্মাকে তানজিম সাকিব দুইবার আউট করেছিলেন এর আগে, এবং এর আগে যে ম্যাচটা ছিল এশিয়া কাপের ম্যাচটাতে তার বলে কিন্তু একটা ক্যাচ ফেলেছিলেন জাকির উইকেটের পেছনে। তো তার বল থেকে কি পাকিস্তানের বোলাররা কোনো অনুপ্রেরণা নিতে পারে নাকি? শুধু অনুপ্রেরণাই নিবে না, আপনার যখন দেখবে যে হচ্ছে অভিষেক শর্মাকে নিয়ে নিশ্চয়ই তারা হচ্ছে ভিডিও অ্যানালাইসিসে বসবে যে তার উইকনেস কোথায়, তখন তানজিম মানে যে ম্যাচগুলোতে সে আউট হয়েছে ওগুলো তো দেখবেই, যে বলগুলোতে সে তার দুর্বলতা ধরা পড়েছে কিংবা ক্যাচ তুলে দিচ্ছে কিংবা হচ্ছে আউট হতে যাচ্ছিল ওই বলগুলো কেমন ছিল সেগুলো নিয়েও তারা রিসার্চ করবে। তো সেইখানে নিশ্চিতভাবে তানজিম সাকিবের বলগুলো চলে আসবে, তো সেখান থেকে অনুপ্রেরণার জায়গায় একই সাথে হচ্ছে তারা ট্রিক্সটাও নিবে। একটা মজার ঘটনার কথা বলছি, শোয়েব আখতার তিনি বলেছেন যে পাকিস্তানের উচিত অভিষেক বচ্চনকে, অর্থাৎ তিনি অভিষেক শর্মার কথা বলতে গিয়ে অভিষেক বচ্চনের কথা বলেছেন, অভিষেক বচ্চনকে যত দ্রুত সম্ভব আউট করে দেয়া। এরপরই জিনিসটা ভাইরাল হয়ে গেছে এবং এরপরে অভিষেক বচ্চন তিনি আবার এটাতে কথা বলেছেন, তিনি বলেছেন যে ওরা এটাও পারবে না। আচ্ছা, এটা হচ্ছে অনেক সময় স্লিপ অফ টাং হয়ে যায়। আমাদের একজন সহকর্মী ছিলেন, সেও একই কথাই বলছিলেন, অভিষেক শর্মার কথা বলতে যে মানে অভিষেক বচ্চনের কথা বলে ফেলেছেন। এটা আসলে হয়, কিন্তু আলটিমেট টার্গেট হচ্ছে অভিষেক শর্মাকে টার্গেট তারা করবে। এখন একটা ভুলও এখানে হতে পারে যে অভিষেককে টার্গেট করতে গিয়ে সেখানে দেখা গেল শুভমান গিলকে তারা আনমার্ক করে ফেললো, মানে শুভমান গিলকে নিয়ে তারা হচ্ছে রিসার্চটা কমিয়ে দিল। অভিষেক শুভমান দুজনেরই কিন্তু রসায়নটা, মানে তারা ছোটবেলা থেকে এক জায়গা থেকে ক্রিকেট খেলে এবং তাদের যে কোচ সে ভবিষ্যৎবাণী করেছিল হচ্ছে এই দুজনে একসময় ভারতীয় ক্রিকেটে একসাথে ওপেন করবে, যেটা ইন্ডিয়ার মতো জায়গায় এই ধরনের ভবিষ্যৎবাণী আসলে খুব টাফ, এত ক্রিকেটার আছে। তো সেইখানে শুধুমাত্র অভিষেককে নিয়ে যদি খুব বেশি তারা মাতামাতি করে কিংবা পুরো টিম আসলে শুধুমাত্র অভিষেককে নিয়ে পড়ে থাকে, সেক্ষেত্রেও অন্য ধরনের বিপদ হতে পারে। আর একটা ঘটনার কথা বলছি, আমি ক্রিক বাজের একটা প্রতিবেদন পড়ছিলাম, সেখানে অভিষেক শর্মার দাদি তার বাবাকে বলেছিলেন যে এই ছেলে বড় হয়ে অনেক বড় একজন তারকা হবে। এবং মজার বিষয় হচ্ছে অভিষেক যখন একেবারে টিনেজার ছিল না, সেই বয়সে সে তার বাবাকে বলেছে যে যখন একটা বল আমি দেখতে পাচ্ছি যে এটাকে মানে হিট করা যায়, তাহলে এই বলটা আমি কেন ব্লক করব। এই যে একটা অ্যাপ্রোচ ছোটবেলা থেকে, এই জিনিসটা কিভাবে দেখছেন? একজন ক্রিকেটার বলি, ফুটবলার বলি, যে কোনো স্পোর্টসম্যানই তার মেন্টালিটিটা অনেক বেশি হচ্ছে তাকে ভবিষ্যতে সে কেমন হবে তার উপর নির্ভর করে। তো সে যদি আগে থেকে ডিফেন্সিভ মাইন্ডের হতো, তো যখন চিন্তাই করে যাবেন যে আমি ডিফেন্স করব, রক্ষণাত্মক ভঙ্গিতে খেলবো, তখন আপনার ভিতরে আক্রমণাত্মক বিষয়গুলোই বের হবে না। সে ছেলেটা যখন ছোটবেলা থেকেই আক্রমণাত্মক কিংবা ছোটবেলা থেকেই পারফেক্ট অ্যাডভান্স, তখন এটা তার সাইকোলজি ওইভাবেই গড়ে উঠেছে এবং বর্তমানে মানে তখনকার ভবিষ্যৎ এখনকার বর্তমানের ফলাফলটা তো কি আমরা দেখতেই পাচ্ছি। অভিষেক শর্মার একটা স্ট্র্যাটেজি আমরা দেখতে পেয়েছি শাহিন আফ্রিদির অ্যাগেনস্টে, যখন গ্রুপ পর্বের প্রথম ম্যাচে একটা বাউন্ডারি দিয়ে শুরু করেছেন, এর পরের বলে আবার ওভার বাউন্ডারি। আবার সুপার 4-এর ম্যাচে আমরা দেখেছি শাহিন আফ্রিদি প্রথম বলেই তিনি ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন। এটা কি এমন যে বোলারের মনোবলটা আসলে ভেঙে যায়? আপনি দেখেন যে যখন একজন বোলার বল করার সময় সে যখন ভালো বল করতে থাকে, আপনি যদি তাকে হিট করতে না পারেন কিংবা বাউন্ডারি বেট করতে না পারেন, তার বল আরও ভালো হবে। ঠিক উল্টো দিক থেকে কোনো একজন বোলার যদি ভালো বল করেন, আপনি তার ভালো বল যদি দুটো মেরে দিতে পারেন, তখন সে চিন্তা করবে যে আমার এই বলটা ভালো ছিল না, মানে তার যে সঠিক বল কিংবা ভালো বলটাকেই সে খারাপ মনে করবে। খারাপ মনে করে সে মানে তার আসলে যে জোনটা উইক জোন বা যে বলটা আসলে খারাপ ওইটা করতে যাবে কিংবা অন্য পরিবর্তন করতে যাবে, পরিবর্তন করতে গিয়ে তখন সেই বলটা আরও খারাপ হয়ে যাবে এবং বাউন্ডারি আসবে। এটা খুবই নর্মাল ব্যাপার। তো শাহিন আফ্রিদি পাকিস্তানের সেরা বোলার। এখন অভিষেক শর্মা যদি তাকে টার্গেট করে যে ওকে আমি মারবো, সেরা বোলারকে যদি আপনি ঘাবড়ে দিতে পারেন, তখন বাকিদেরকে ঘাবড়ে দেওয়া আরও সহজ এবং এটা আসলেই ভালো ট্রিক্স। পাকিস্তানের ফাইনালে ওঠার পেছনে ভাইটাল রোল প্লে করেছেন শাহিন আফ্রিদি, 9টি উইকেট নিয়ে গেছেন। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে ভারতের অ্যাগেনস্টে পাকিস্তান যে দুটি ম্যাচ খেলেছেন সেই দুটি ম্যাচে একটা উইকেট নিতে পারেননি আফ্রিদি। শাহিন আফ্রিদি অত্যন্ত ভালো বোলার, তার সুইং, পেস এবং তার যে হাইট, সে হাইটের অ্যাডভান্টেজটাও সে ভালো পায়। তো সেক্ষেত্রে হচ্ছে মানে উইকেট আপনি পান কি পান না, আমার কাছে মনে হয় এটা অত বেশি ম্যাটার করে না। আপনার ইকোনমি কেমন ছিল এইটা হচ্ছে মূল বিষয়। কারণ টি-20তে আপনি 4 ওভার বল করবেন, 4 ওভারে আপনি যখন টিমের সেরা বোলার হবেন, আপনাকে আর একটু দেখে খেলার চেষ্টা করবে অপোনেন্ট, এটা খুবই নর্মাল বিষয়। তো সেখানে উইকেটটা আসলে যে আপনি আগের 2 ম্যাচে বা আগের ম্যাচে উইকেট পাননি বলে এই ম্যাচে উইকেট পাবেন না এমন কোনো গ্যারান্টি নেই, যে কোনো কিছু ঘটতে পারে। তবে ইকোনমি কেমন, বল কত ডট দিতে পারছে, মানে অপোনেন্টকে কীভাবে আটকে রাখতে পারছে, এটাই হচ্ছে মূল বিষয়। এবং শাহিন আফ্রিদি পাওয়ার প্লেতে তার রেকর্ড অনেক ভালো। আমরা দেখেছি যে টিম সাউদি পাওয়ার প্লেতে সবচেয়ে বেশি উইকেট নিয়েছে
এরপরে রয়েছেন কিন্তু আপনার শাহিন আফ্রিদি। তো আফ্রিদির উপর নিশ্চয়ই একটা দায়িত্ব থাকবে যে ইন্ডিয়ার ওপেনিং পার্টনারশিপটাকে যত তাড়াতাড়ি ভেঙে দেওয়া যায়। অবশ্যই দায়িত্ব থাকবে, কারণ আফ্রিদি এখন পাকিস্তানের সেরা বোলার এবং তার যে ক্যাপাবিলিটি, আমরা মানে পাকিস্তানে তো পেস বোলিং এর দেশ, তখনকার ওয়াসিম আকরাম কিংবা সোহেব আখতার কিংবা ওয়াকার ইউনুসদের যুগের কথাও যদি বলি, কিংবা এখন হয়তো বা ওই লেভেলের বোলার পাকিস্তানে নাই, কিন্তু তারপরেও যদি বলি রিসেন্ট অতীতে মোহাম্মদ আমির, তাদের ধারাবাহিকতা ধরে রেখেও মানে তাদের কাছাকাছি যদি আমরা বলি শাহিন আফ্রিদি। তো শাহিন আফ্রিদি যেহেতু টিমের সেরা বোলার, তো তাকে অবশ্যই ওই রোলটা প্লে করতে হবে, কারণ আপনি পাওয়ার প্লেতে যদি আপনি অল্প রানের মধ্যে আটকাতে পারেন, দুটো একটা উইকেট তুলে নিতে পারেন, সেটা দলের জন্য অসাধারণ হবে। ইন্ডিয়ার টপ অর্ডার যদি দ্রুত ভেঙে ফেলা যায়, টপ অর্ডার আমরা দেখেছি যে মিডল অর্ডারে তেমন একটা রান কেউ করতে পারছে না, আসলে কি পাকিস্তানের টার্গেট করা উচিত কি তাদের টপ অর্ডারকে? অবশ্যই টার্গেট তো করতে হবে। আপনি যদি টার্গেট করে আউটই করতে না পারেন, মানে টার্গেট না করে আউট না করেন, তাহলে তো তারাই রান করবে। আর ভারতের ব্যাপারটা আমি আরেকটা জিনিস হয় কি, যে ভারতের অনেক ব্যাটসম্যান আসলে ব্যাটিং পায় না এবং কম বল থাকে, এই জন্য অনেক সময় স্ট্যাট দেখে মনে হয় যে ভারতের যারা নিচের দিকে আছে তারা বা মিডল আছে তারা হচ্ছে রান পাচ্ছে না, কিন্তু আপনার যখন খেলা তো 120 বলের, তারা তো আর বাংলাদেশের মতো 60টা বল ডট দিবে না 120 বলের মধ্যে। তো এই ক্ষেত্রে হচ্ছে যখন উপরে যারা আছে তারা যখন বেশি বল খেলে যায় কিংবা ইনিংস শেষ করে যায়, তখন নিচে যারা আছে তারা ব্যাটিং পাবে না বা কম বল পাবে, এটাই স্বাভাবিক। আর বল যখন কম পাবে রান কম হবেই। এবং আরেকটা মজার তথ্য হচ্ছে এই এশিয়া কাপে ইন্ডিয়ার শেষ 6 ব্যাটসম্যান, শেষ দিকে যারা খেলে সেই 6 ব্যাটসম্যানের স্ট্রাইক রেট হচ্ছে 110 এবং পাকিস্তানের শেষ 6 ব্যাটসম্যানের স্ট্রাইক রেট হচ্ছে 144। এই দিকটা থেকেও কি পাকিস্তান একটু এগিয়ে থাকবে? এটা আসলে সব স্ট্যাট দিয়ে আসলে পেয়ার মানে যাচাই বাছাই কিংবা হচ্ছে বলে দেওয়া যায় না। আপনি তার স্ট্রাইক রেট দেখছেন, সে কয়টা বল খেলেছে এটাও দেখতে হবে। মানে আমি যদি 2 বল খেলে 1 রান করি বা 3 বল খেলে 2 রান বা 3 রান করি, এটা আসলে অনেক সময় ম্যাটার করে না। পাকিস্তানের আপনার উইকেট পড়ে যাচ্ছে আর্লি, আপনি বাংলাদেশের সাথে যদি দেখেন যে হচ্ছে পাওয়ার প্লেতে 2টা উইকেট পড়ছে, র্যান্ডমলি উইকেট পড়ছে, এরপরে নওয়াজ এসে রান করছে, শাহিন আফ্রিদি রান করছে। তো শাহিন আফ্রিদি যখন 13 বলে 19 রান করবে, তার স্ট্রাইক রেট ভালো হবেই। তো ভারতের তো আসলে ওই প্রয়োজনটা আসলে কম হয়, যে কারণে হচ্ছে স্ট্রাইক রেটের এই মানে লোয়ার অর্ডারের ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট দিয়ে আসলে দলের ব্যাটিং এর অবস্থা আসলে বোঝা সম্ভব না। পাকিস্তান ইন্ডিয়ার এগেনস্টে যে দুটো ম্যাচে খেলেছে, এই দুটো ম্যাচে কিন্তু পাকিস্তান আগে ব্যাট করেছে এবং 3 নাম্বার ম্যাচটাও হতে যাচ্ছে আপনার দুবাইয়ে। একটা প্রথম ম্যাচে যেটা গ্রুপ পর্বের ম্যাচ ছিল, সেখানে পাকিস্তান টসে জিতেছিল এবং তারা ব্যাটিং বেছে নিয়েছিল। সুপার 4-এর ম্যাচে ইন্ডিয়া টস জিতেছিল, পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল। পাকিস্তান ওই ম্যাচে 171 রান করেছে এবং অভিষেক শর্মার বিধ্বংসী ইনিংসের পর ইন্ডিয়া কিন্তু খুব সহজে জিতে গেছে। তো ফাইনালে আসলে কি হতে পারে? যে দল টস জিতবে তারা আসলে ব্যাটিং বেছে নেবে নাকি বোলিং বেছে নেবে? আপনার কাছে কি মনে হয়? দুবাইয়ের এই উইকেটে আমি যদি হতাম, তাহলে আমার কাছে মনে হতো যে আমি ফিল্ডিং নিব আগে। আর আরেকটা কথা, কিন্তু ভারতের সঙ্গে যখন আপনার খেলা, তখন হিসাব করতে হবে উল্টাভাবে, কারণ ভারতকে আপনি টার্গেট দিবেন এবং সেই টার্গেটে ভারতকে আটকে রাখবেন, টার্গেট যতই হোক, ব্যাপারটা আসলেই টাফ। তো সেই ক্ষেত্রে আপনি মাঠ, উইকেট, অনেক কিছু হিসাব করার পরে আপনাকে হিসাব করতে হবে টিম কিন্তু ভারত প্রতিপক্ষ, তাদেরকে টার্গেট দিয়ে আমার সামর্থ্য আছে কিনা, তাদেরকে টার্গেট দিয়ে আটকে রাখা, এটা আপনার চিন্তা করে তারপরে মাঠে নামতে হবে। আচ্ছা আশিক, একসময় আমরা দেখতে পেতাম যে পাকিস্তান টিমে গেম চেঞ্জারের সংখ্যা অনেক, গেম চেঞ্জার ছিল। মানে একটা যদি আমি 90s-এর কথা বলি, সেই যে তারা একাদশ বানাতো, সেই একাদশের 11 জন প্লেয়ারই গেম চেঞ্জার, প্রায় 11 জনই গেম চেঞ্জার ছিল। কিন্তু এখনকার বর্তমান যে টিম, সেখানে আসলে গেম চেঞ্জার এক শাহিন আফ্রিদি ছাড়া, হারিস রৌফ ছাড়া, যদিও হারিস রৌফ তার সেরা রিদমে নেই, এদের ছাড়া কাউকে দেখা যায় না। এটা আসলে কেন হচ্ছে? পাকিস্তানের কথা বলছেন, পাকিস্তানে একসময় আমি তো বললাম যে যখন আগের পাকিস্তান ছিল সব সুপারস্টার, এবং এই কারণেই পাকিস্তানকে বলা হতো মানে আনপ্রেডিক্টেবল টিম। যেমন ধরেন শহীদ আফ্রিদি যখন ব্যাটে নামতো, আপনি বলতে পারবেন না যে সে আজকে সেঞ্চুরি করবে নাকি 0 রানে আউট হবে, নেমে প্রথম বলে ছক্কা মারবে কিনা প্রথম বলে ক্যাচ তুলে দিবে। পাকিস্তানে এমন অনেক ক্রিকেটার ছিল, কিন্তু পাকিস্তানে বর্তমান সময় দেখেন যে বাবর আজম নাই, রিজওয়ানকে তো থাকা উচিত ছিল, রিজওয়ান কিন্তু টিমে নাই, এবং সালমান আলী আগা তিনি ক্যাপ্টেন। তো পাকিস্তানে একই সঙ্গে যেমন রাজনৈতিক প্রভাব আছে, ক্রিকেটের সঙ্গে রাজনীতি অনেক বেশি, এবং একই সাথে হচ্ছে তাদের স্ট্রাকচার অত বেশি ভালো না। পাকিস্তানের র ট্যালেন্ট, কিন্তু আপনার শুধুমাত্র র ট্যালেন্ট থাকলে তো হবে না, ওই র ট্যালেন্টকে নার্চারিং করতে হবে, সেটা যেটা ইন্ডিয়া করছে। তো আপনি চিন্তা করে দেখেন যে বুমরারা যখন আসে তখন কেমন বোলার ছিল, আজকে বুমরার জায়গাটা কোথায়? কুলদীপরা কি মানে একদম শুরুতে অত ভালো ছিল? এখন আইপিএল যুগের প্লেয়ারদের কথা যদি বলি, তখন ব্যাপারটা ভিন্ন থাকে। তার আগের প্লেয়ারদের অবস্থা কিন্তু আরো খারাপ ছিল, কিন্তু
ভারত একটা প্লেয়ারকে 20% বা 50% বা 80% থাকলে 70% যদি থাকে তাকে 120% করে ফেলে। ভারতের কাঠামো স্ট্রাকচার, ক্রিকেট স্ট্রাকচার খুবই ভালো। সেখানে পাকিস্তানে যা আসে বা হচ্ছে যাই হয় মানে নিজেদের গরজ কিংবা নিজেদের এফোর্ট থেকে, এবং টিমেও দ্বন্দ্ব আছে, দ্বন্দ্ব তো অনেক বেশি। দ্বন্দ্বের কারণে বাবর আজম, রেজওয়ানরা বাদ পড়েছে। শেখ আশিক, এবার হারিস রৌফের প্রসঙ্গে কথা বলতে চাই। ইন্ডিয়ার ক্যাপ্টেন সূর্যা কুমার, তার এগেইনস্টে তিনি 3টি ম্যাচ খেলেছেন এবং 3বারই আউট করেছেন। সূর্যা কুমার হারিস রৌফের এগেইনস্টে 10টি বল খেলেছেন, 11 রান করেছেন। তো আসলে কোনো কারণে যদি অভিষেক শর্মাকে দ্রুত যদি আউট করে দিতে পারে পাকিস্তান, সেক্ষেত্রে সূর্যা কুমার চলে আসবেন ক্রিজে এবং হারিস রৌফের উপর দায়িত্বটা থাকবে সূর্যা কুমারকে দ্রুত প্যাভিলিয়নে ফেরত পাঠানো। এই চাপটা অবশ্যই থাকবে। যখন আপনি কোনো প্লেয়ারের বোলারের বলে বারবার আউট হবেন, তখন পরবর্তী 3 নম্বর বল আউট হলে 4 নম্বর বল যখন আপনি তার বল খেলতে যাবেন, আপনার মাথায় ওই টেনশনটা কাজ করবে যে ওর বলে আমি এইভাবে আউট হয়েছিলাম। এবং যখনই টেনশন কাজ করবে তখনই উল্টোপাল্টা কিছু হবে, খুবই নর্মাল বিষয়। তো সেই অ্যাডভান্টেজটা অবশ্যই হারিস রৌফ নিতে চাইবে। অভিষেক শর্মা ছাড়া ভারতের ব্যাটিং লাইন আপে আর কে রয়েছে এই টুর্নামেন্টে যারা পারফরমেন্স করেছে বা পারফর্ম করেছে, আর কাকে আপনি মনে করছেন যার পাকিস্তানের জন্য থ্রেট হতে পারে? আপনি দুর্দান্ত ফর্মে আছে তিলক ভার্মা আছে দুর্দান্ত ফর্মে, একই সাথে ফর্মে আছে শুভমান গিল, এবং আরও অনেকেই আছেন যারা ধরেন যে আপনার টুর্নামেন্টে অত ভালো ফর্ম নয়, পাকিস্তানের বিপক্ষে জ্বলে উঠতে পারে। এটা খুবই নর্মাল বিষয়, র্যান্ডম বিষয়, এবং যে কোনো পরিস্থিতিতে যে কোনো কিছু করার মতো ব্যাটসম্যান অবশ্যই ভারত আসলে ব্যাটিং লাইনআপ অনেক লম্বা দেশ, আসলে ভারত দীর্ঘ ব্যাটিং লাইনআপ। এবং আপনি যদি ভারতের যারা এশিয়া কাপ দলে নাই এর বাইরেও দেখবেন অনেক ভালো ভালো ব্যাটসম্যান আছে। তো ভারতের আসলে ব্যাটিং নিয়ে চিন্তা করতে, যে কথা আমরা বলছিলাম সেদিন, যে 3-4টা ন্যাশনাল টিম তারা অনায়াসে করতে পারে। আর পাকিস্তানের ব্যাটিং এ যদি আসে আমি, তাহলে পাকিস্তানের মানে কাদেরকে এগিয়ে রাখবে পাকিস্তানি ব্যাটসম্যানদের মধ্যে? শিহাবজাদা ফারহান আছেন উনি, তারপরে ফখর জামানকে আমরা চিনি হচ্ছে তার ব্যাটিং স্টাইল দেখবেন অত ভালো না, শর্ট খেলার স্টাইল অত ভালো না, কিন্তু সে যদি মানে টিকে যায় ওই দিন কিন্তু মানে খবর আছে। তো ফখর জামানের স্ট্রাইক রেট ভালো হবে যদি টিকতে পারে, এবং শিহাবজাদা ফারহান তিনিও ভালো ফর্মে আছেন। তো পাকিস্তানের আসলে নওয়াজ আছেন নিচের দিকে ভালো খেলেন, কিংবা হারিসের স্ট্রোক অনেক ভালো, বলে যেমন পেস, এবং এই দুজনের কিন্তু ভাইটাল রোল প্লে করেছেন পাকিস্তানের ফাইনালে আসার পেছনে। এবং শাহিন আফ্রিদি, তার ব্যাটিংটাও পাকিস্তানের জন্য গুরুত্বপূর্ণ। শাহিন আফ্রিদির হাইট এবং একই সঙ্গে সে যেহেতু পেস বোলাররা কিন্তু তাদের হাতে অনেক জোর থাকে, এবং সেই জোরে দেখবেন যে আপনি পেস বোলাররা পেসারদের বল ভালো খেলে, আমরা ওয়াসিম আকরাম ছিলেন, কিংবা আমাদের মাশরাফির কথা বলতে পারি, যারা হচ্ছে মানে নিজেদের হাতের পাওয়ারটাকে কাজে লাগিয়ে হচ্ছে ব্যাটিং স্টাইল কিংবা শর্ট খেলার স্টাইল অত ভালো না হলেও তারা বড় বড় ছক্কা মেরে বা হচ্ছে ইভেন আমাদের মুস্তাফিজেরও কিন্তু 92 মিটারের 6 আছে, তো হয়ে যায় অনেক সময়। এবং এই টুর্নামেন্টে শাহিন আফ্রিদির স্ট্রাইক রেট হচ্ছে 188, পাকিস্তানিদের মধ্যে সবচেয়ে ভালো। এবং একই সঙ্গে আপনি যদি চিন্তা করেন যে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের জয়ের জন্য অন্যতম ভাইটাল রোল প্লে করেছেন ব্যাটসম্যান হিসেবে শাহিন আফ্রিদি, তো সেই ক্ষেত্রে আসলে অনেক কিছুই হয়ে যায়। বলা হচ্ছে যে দুবাইয়ের যে উইকেটে খেলা হচ্ছে সেখানে স্পিনাররা একটা বাড়তি সুবিধা পেয়ে থাকে। এক্ষেত্রে আপনার কাছে কি মনে হচ্ছে যে পাকিস্তানের ব্যাটসম্যানদের জন্য ভারতের কুলদীপ তিনি কতটা থ্রেট হতে পারে? কুলদীপ শুধুমাত্র পাকিস্তান তো নয়, যে কোনো দলের জন্য যদি খেলে থ্রেট হতে পারে। এখন পর্যন্ত টুর্নামেন্টে 13টা উইকেট নিয়েছে এবং সবার উপরে তার অবস্থান। তো কুলদীপের স্পিন আসলে খুবই টাফ খেলা, তো ব্যাটসম্যানদের বেশ বেগ সামলাতে হয়। তো কুলদীপ আসলেই যে কোনো প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর। এবার যদি আসি আবরার আহমেদের প্রসঙ্গে, পাকিস্তানের লেগ স্পিনার, তিনি 6-এর নিচে ইকোনমিটার, ফাইনালে তার উপর দায়িত্ব কি থাকবে? আবরার অবশ্যই দুর্দান্ত একজন বোলার। যদি আপনি পাকিস্তানের ম্যাচ যদি কেউ নাও দেখে থাকে, নিশ্চয়ই বাংলাদেশ পাকিস্তান ম্যাচটা দেখেছে। আর বাংলাদেশ পাকিস্তান ম্যাচে নুরুল হাসান সোহানের ব্যাটিংটা সবাই দেখেছে। ওই সোহানের ব্যাটিংটা যদি আপনি দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আবরার আসলে কেমন বোলার। সোহান রীতিমতো নাচানাচি শুরু করেছিল উইকেটে, যে বল কোন দিক দিয়ে আসবে কোন দিক দিয়ে ঢুকবে বোঝার উপায় নাই। সে এত সুন্দর বল করে, এত সুন্দর কন্ট্রোলিং তার স্পিনে। আবরার আসলেই ভাইটাল রোল প্লে করবে এবং আসলে দুর্দান্ত একজন বোলার। সেক্ষেত্রে পাকিস্তান যদি তারা আগে ব্যাট করে, পাওয়ার প্লেতে তাদের আসলে টার্গেটটা কি হবে? যে পাওয়ার প্লে 6 ওভারে আমার উইকেট থাকবে হাতে, নাকি তারা রানের পেছনে ছুটবে? অবশ্যই আপনি পাওয়ার প্লেতে যদি রান তুলতে না পারেন, টি-20তে 6 ওভারের মাত্র আপনার বাকি আছে পরে 14 ওভার, তো এই 6 ওভারে আপনাকে রান তুলে নিতেই হবে। পাওয়ার প্লের এই 6 ওভারে আপনাকে অন্তত টার্গেট করা উচিত 70-80 রান। ভারতের সাথে 70 থেকে 80 রান টার্গেট করা উচিত। সুপার 4 এর ম্যাচ আমরা দেখেছি 171 রান করেও কিন্তু পাকিস্তান জিততে পারেনি। ওই যে আমি বলছিলাম, আপনি যদি টার্গেট দেন ভারতকে
আপনি কত করেছেন বা কত টার্গেট দিয়েছেন এটা আহামরি ম্যাটার করে না। আপনি যদি ওই রানটা 20 ওভারে করতে পারেন, ভারত ওর চেয়ে বেশি 20 ওভারে করতে পারবে, আপনি টার্গেট যতই দেন। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন পাকিস্তানের উচিত হবে যদি তারা টসে যেতে প্রথমে ফিল্ডিং বেছে নেয়। এটাই, যদি উইকেট মানে একদম 19-20 ম্যাটার করে কিংবা 18-20 10-20 ম্যাটার যদি না করে, উইকেট মানে মোটামুটি কাছাকাছিও যদি থাকে, সেক্ষেত্রে অবশ্যই ভারতকে টার্গেট দিয়ে ভারতকে নিশ্চিত থাকা আসলে খুব টাফ। সেক্ষেত্রে পাকিস্তানের টার্গেটটা কি থাকবে, যে ভারতকে কত রানের মাঝে বেঁধে রাখার তাদের টার্গেট থাকবে? ভারতকে 150-160-এর মধ্যে আটকাতে হবে, এই টার্গেটটা নেওয়া উচিত। কারণ এখনকার ভারত দলের বোলাররা কিন্তু অনেক ভালো। এক সময় ছিল যখন ধরেন যে ভারতের মেইন বোলারে ছিল হচ্ছে জহির খান কিংবা হচ্ছে অজিত আগারকার, মানে এই ধরনের বোলার ছিল যারা আসলে ওয়ার্ল্ড ক্লাস আমি বলি না, বা আপনিও বলবেন না নিশ্চয়ই, কিন্তু এখনকার ভারতের বোলাররা আসলে অনেক ভালো। কুলদীপের কথাই বলছিলেন, টুর্নামেন্টের হাইয়েস্ট উইকেট টেকার, সেখানে বুমরা আছে, হার্দিক আছে। তো ভারতের বোলিং লাইন আপ যথেষ্ট ভালো, স্পিনাররাও ভালো, পেসাররাও ভালো। তো সেক্ষেত্রে আসলে যদি আপনি ভারত বেশি রান করে ফেলে সেটাও না। বুমরা এই টুর্নামেন্টে খুব একটা ভালো করতে পারেননি, যদিও খুব একটা ভালো করতে পারেননি, কিন্তু কিছুদিন আগেও এই ধারণাটা ছিল যে বুমরার 4 ওভার অর্থাৎ 24 বল তোমাকে বাদ দিয়ে খেলতে হবে। বাদ দিয়ে বলতে হচ্ছে ওই 4 ওভারে আপনি রান তুলতে পারবেন না, রান তোলা খুব টাফ, এটাই তো মূল বিষয়। কিন্তু একজন ক্রিকেটার বা একজন স্পোর্টসম্যানের মানে সব সময় যে একদম টপ নচ ফর্ম যাবে এটার কোনো সুযোগ নেই বলার। দিন তো সে তো একজন হিউম্যান বিইং, তো কিছু কিছু সময় একটু খারাপ যাবে। তারপরে এটাকে মানে বুমরা হিসেবে হয়তো বা একটু খারাপ, তারপরে অত খারাপ বলার একদমই সুযোগ নেই। আর আকসার প্যাটেলের বিষয়ে কি বলবেন? আকসার মানে আসলেই ভালো বল করে এবং তার হাইটটা খুব কাজে লাগে অপোনেন্টের কে ঘায়েল করার জন্য। আশিক, প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ভারত এবং পাকিস্তান। এর আগে দুটো ম্যাচে পাকিস্তান ভারতের এগেইনস্টে তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারেনি। তো আসলে ফাইনালে কি হতে পারে? ফাইনালের চাপ অবশ্যই থাকবে, শিরোপা জয়ের চাপ থাকবে। ভারতের এত জনগণ, সে জনগণ, ক্রিকেট প্রেমী জনগণের প্রত্যাশার চাপটা অবশ্যই থাকবে এবং সেই জায়গায় সবাই চায় যে পাকিস্তানের সাথে অন্তত যেত। হ্যাঁ, এটা অবশ্যই চাই, কারণ যখন ভারতীয়দের কাছে শোনা হচ্ছিল ম্যাচের আগে যে কাকে ফাইনালে চাও, বাংলাদেশ নাকি হচ্ছে পাকিস্তান, তারা সবাই বলছিল যে পাকিস্তানকে ফাইনালে চাই এবং পাকিস্তানকে হারিয়ে চাই ভারত শিরোপা জিতুক। এই প্রত্যাশার চাপটা অবশ্যই থাকবে। আর পাকিস্তানের মধ্যে কাজ করবে একটা জিদ, যে তাদের মধ্যে যে তারা যে একটু মানে আন্তর্জাতিক পর্যায়ে কি বা ইকোনমিক্যালি বলি, তারা তো একটু পিছিয়ে, মানে বেশ পিছিয়ে ভারতের চেয়ে। তাদের মধ্যে অনেক এবং পাকিস্তানের প্লেয়ারদের সাথে হাত মেলায়নি, তারা খেলতেও চায়নি নাকি এই টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে, তারা নাকি খেলতেও চায়নি। তো এই জায়গাগুলোতে বিচার করে পাকিস্তানের প্লেয়ারদের একটা ক্ষোভের জায়গা আছে, আর ভারতের প্লেয়ারদের থাকবে চাপ। তো সেই চাপটা বেশি হয়ে যায়, সেক্ষেত্রে ভিন্ন কিছু ঘটতে পারে। আপনি ফাইনালে 60 বা 70-30 বলতে পারেন, কিন্তু এর চেয়ে পেছানোর সুযোগ নেই। আপনার যদি চান্স 1%ও থাকে, ওই 1% চান্সেও যে কোনো কিছু পাল্টে যেতে পারে। শেখ আশিক, আপনার কাছে শেষ প্রশ্নটা আমি এখন যাচ্ছি। শেষ প্রশ্নে শাহিন আফ্রিদি, তাকে জিজ্ঞেস করা হয়েছিল ভারতের এগেইনস্টে ফাইনাল নিয়ে, তিনি উত্তর দিয়েছিলেন উই আর রেডি। তো আসলে পাকিস্তান দল কতটা প্রস্তুত তো হতেই হবে। আপনি যখন ফাইনাল ম্যাচে নামবেন, আপনি যতটুকুই প্রস্তুত হন, আপনাকে মাঠে নামার আগে পুরোপুরি প্রস্তুত হয়ে তারপরেই নামতে হবে। কারণ আপনি যদি প্রস্তুতি না থাকেন, তাহলে মানে জয়ের আশাটা করবেন কিভাবে? আপনি যে অবস্থায় থাকবেন সেই অবস্থায় আপনাকে দৌড় দিতে হবে এবং ব্যাটেলের জন্য প্রস্তুত থাকতে হবে। প্রস্তুত তো অবশ্যই। আশিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপার সানডেতে এশিয়া কাপের গ্র্যান্ড ফিনালে ভারতের বিপক্ষে মাঠে নামছে পাকিস্তান। ক্রিকেট ফ্যানরা অধীর অপেক্ষায়। রহমান পেয়ার, স্টার নিউজ।